আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আজ সংবাদে আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শাহনাজ চৌধুরী, সাদাত শাকির। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানী চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক, শনাক্ত হচ্ছে ৪০ মরদেহ, স্বজনের কাছে হস্তান্তর। ঢাকা মেডিকেলে স্বজনদের আহাজারি। চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানি ঘটছে, অভিযোগ মির্জা ফখরুলের। নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার হলে এড়ানো যেত চকবাজারের দুর্ঘটনা, ধারণা বিশ্লেষক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ঢল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাসায়নিকের ভয়াবহতায় আবারও পড়ল পুরনো ঢাকা। নিমতলি ট্র্যাজেডির মতো চকবাজারের চুরিহাট্টা পরিণত হলো পোড়া জনপদে। কুণ্ডুলি পাকানো আগুনে পুড়ে ছাই হয়েছে ৭০টি তাজা প্রাণ। তবে শিল্প মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে মৃতের সংখ্যা ৭৮ বলা হয়েছে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট রাতভর প্রাণান্তকর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা না গেলেও গুদামের কেমিক্যালস আর প্লাস্টিকই যে আগুনে ঘি ঢেলেছে সে বিষয়ে নিশ্চিত ফায়ার সার্ভিস। বুধবার রাত 10:30টার দিকে পুরান ঢাকার উর্দু রোডে আগুন লাগে হঠাৎ। চুড়িহাট্টার শাহী মসজিদের সামনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। চোখের পলকে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে ভবনটির নিচতলার রেস্টুরেন্ট। এ সময় ট্রান্সফরমার বিস্ফোরণে নিমিষেই আগুন ছড়িয়ে যায় ওয়াহেদ ম্যানশনের 4 তলায়। হঠাৎ লাগা আগুনের ভয়াবহতায় দিকবিদিক ছুটতে থাকে মানুষ। ভবনটির 2টি তলায় থাকা রাসায়নিক দ্রব্য, প্রসাধন ও প্লাস্টিক সামগ্রীর মতো দাহ্য পদার্থের গুদামই দ্রুত আগুন ছড়ানোর কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা। কিছু বুঝে ওঠার আগেই আগুনের কুণ্ডলিতে আটকে পড়া মানুষ হতবাক হন ভয়াবহতায়। গাড়ির সাথে বাস্ট হওয়ার পরে তারপর লাগছে এই দিকে, তারপর লাগছে এই দিকে, এই বিল্ডিংটা মসজিদের সাইডে। এখানে এই হোটেলে লোক ভরা ছিল এবং বিল্ডিং এ লোক ভরা ছিল। হঠাৎ এটা অলমোস্ট 10:30 থেকে। এখন প্রতি বাড়িতে গ্যাস সিলিন্ডার, প্রথম বিস্ফোরণ কিন্তু গ্যাস সিলিন্ডার দিয়েছে। অ্যাডভান্স এগুলো লোভে ভাড়া দেয় বাড়িওয়ালারা, বেশি ভাড়ার জন্য ভাড়া দেয়, এই জন্য দুর্ঘটনা ঘটে বেশি। এর আগে নিমতলিতে আগুন লাগছে, তারপর কি হয়েছে, আবার জায়গা মতন কাজ চলতেই আছে। রাত 3টার পরে আগুনের তীব্রতা কমলে লাশের গন্ধ ছড়িয়ে পড়ে চুড়িহাট্টার বাতাসে। ভস্মীভূত ভবন, দোকান, গাড়ি ও রিকশায় পুড়ে যাওয়া যাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা 70টি ডেড বডি পেয়েছি এবং 70টি মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেছি। খুঁড়ে খুঁড়ে আমরা বের করার চেষ্টা করছি যে এখানে কোনো দেহাবশেষ আছে কিনা। তো আপনাদেরকে একটু বলে দিতে চাই যে লাস্ট টুকরো পর্যন্ত থাকতেও আমরা এই জায়গা স্থান ত্যাগ করব না। 37টি ইউনিটের প্রাণান্তকর চেষ্টায় ভোরে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। তবে গাড়ির সিলিন্ডার, কেমিক্যাল নাকি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। কেমিক্যাল আইটেমগুলো এখন বলা যাবে না। এখানে যেমন প্লাস্টিক আইটেমগুলো আছে, প্লাস্টিক যে প্রডিউসার যে আইটেমগুলো আছে, বডি স্প্রের যে আইটেমগুলো আছে, এগুলো থিনার জাতীয় থাকে, তারপরে অনেক পেট্রোলিয়াম জাতীয় জিনিসপত্র এখানে থাকে, যেগুলো হয়তো এদের কাছে আমরা MHDS নিয়ে আপনাদেরকে বলতে পারবো কী ধরনের কেমিক্যাল এখানে ইউজ করা হতো, সেটা আমরা বলতে পারবো। কয়েক ঘন্টার আগুনে মুহূর্তে ছারখার হওয়া গোটা চুড়িহাট্টা পরিণত হয় পোড়া জনপদে। কারো অবহেলায় আর কাউকে যেন পুড়ে মরতে না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ দেখতে চান পুরনো ঢাকার বাসিন্দারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
অগ্নিকাণ্ডে নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে স্বজনদের কান্নার রোল থামছেই না। শরীরের বেশিরভাগ পুড়ে যাওয়ার কারণে অনেকেই শনাক্ত করতে পারছেন না মরদেহ। এ পর্যন্ত শনাক্ত করা 40টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হবে। নিখোঁজ স্বজনের লাশ শনাক্ত করতে রবিবার সকাল 9টা থেকে সিআইডি অফিসে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানান চিকিৎসকেরা। এ কান্না স্বজন হারানোর, প্রিয়জন হারিয়ে এমন আর্তনাদ আর আহাজারি থামার নয়। অগ্নিকাণ্ডে নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর থেকেই ভিড় করতে থাকেন স্বজনরা। আগুনে পোড়া মৃতদেহগুলো বডি ব্যাগে ভরে মর্গে নিয়ে আসে ফায়ার সার্ভিস। বেলা যত বাড়তে থাকে হারানো স্বজনদের খোঁজে মর্গে আসা লোকজনের সংখ্যাও বাড়তে থাকে। পাশাপাশি আর্তনাদ, আহাজারি আর আর্তচিৎকারও বাড়তে থাকে। প্রিয় মানুষকে হারিয়ে অনেকে পাগল প্রায়। লাশের ভিড়ে কত মানুষ যে খুঁজে বেড়াচ্ছেন তার চেনা মানুষকে তার সঠিক সংখ্যা বলা কঠিন। প্রায় 30-35 লক্ষ টাকার আছে, ট্রেতে চলে গেছে টাকা যাক। আমার বাইরে আর কোনো কিছু নাই, এই 2 ছেলে ছাড়া আমার বাইরে আর কিছু নাই। আর কখন আমার ভাই ফিরে আসবে না, আমি কি যে করবো আমি কিছুই বুঝতে পারি না। আল্লাহ। শরীরের বেশিরভাগ অংশ আগুনে পোড়ার কারণে অনেকে শনাক্ত করতে পারছেন না মৃতদেহ। ফার্মেসির লোকগুলো যদি আলাদা পড়তো তাহলে আমরা চিনতে পারতাম। এগুলোর কাছাই লইছে তো, আর এক একটা প্যাকেটে 3-4 জন করে। এই যে এরা 2 জন আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ, আর এটা হলো বাচ্চা। 3 জন সদস্য এখনো মিসিং আছে, যেহেতু এখনো পাচ্ছি না। চিকিৎসক জানান প্রত্যেকেরই মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। প্রায় এই পর্যন্ত 40টা লাশ আমরা চিহ্নিত করতে পারছি এবং 40 জনকে আমরা লাশ বুঝাই দিচ্ছি। এখন আমাদের শনাক্তকরণের কিছু সিস্টেম আছে, কিছু আছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে করতে হবে, আর কিছু আছে ফিঙ্গারপ্রিন্ট এবং চেহারা দিয়ে যাদেরকে চেনা যাচ্ছে না তাদেরকে আমরা ডিএনএর মাধ্যমে আমরা শনাক্ত করব। আগামী রবিবার সকাল 9টা থেকে আপনারা সিআইডি মালিবাগ সিআইডি অফিসে গিয়ে আপনাদের রক্ত অথবা স্যালাইভা দিয়ে আসবেন। যত তাড়াতাড়ি দিবেন অত তাড়াতাড়ি আপনাদের আত্মীয় স্বজন শনাক্ত হবে। ময়নাতদন্ত শেষে শনাক্ত করা মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। না ফেরার দেশে চলে যাওয়া মানুষগুলোকে কফিনে ভরে শেষ ঠিকানায় পৌঁছে দিতে রওনা হন স্বজনরা। সঙ্গে শুধুই আহাজারি। প্রত্যেকটি লাশ দাফনের জন্য ব্যবস্থা নেয় ঢাকা জেলা প্রশাসন। প্রাথমিক প্রয়োজন মেটানোর জন্য আমরা এই 20,000 টাকা দিয়েছি। আরও সহায়তার হাত কোন দিক থেকে বাড়ালে তাদের আরেকটু বেশি পরিবারগুলো আরেকটু বেশি উপকৃত হবে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আহতদেরও চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ অনেকে এখন চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল প্রাঙ্গণে রয়েছে অগ্নিদগ্ধদের স্বজনেরা। সেখানকার সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী SM ফয়েজ। সবশেষ পরিস্থিতি জানবো ফয়েজের কাছ থেকে। ফয়েজ, আপনি তো এখন মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছেন, সেখানকার আপনার কাছে আর কি কি আপডেট আছে আমাদের জানাবেন। জি শাখের, আপনি ঠিকই বলেছেন। বুধবার রাতের আগুনে পুড়ে কয়লা হওয়া মানুষগুলোকে দেখতে স্বজনেরা হাসপাতালের সামনে ভিড় করছেন। কেউ তাদের বাবাকে খুঁজছেন, কেউ স্বজনকে খুঁজছেন, কেউ তার প্রিয় মানুষটিকে খুঁজছেন, কেউ ছবি নিয়ে এদিক সেদিক ছুটছেন যে প্রিয় মানুষটার সন্ধান পাওয়া যায় কিনা। আপনাকে একটা তথ্য আমরা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত 43 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 40 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি যে লাশগুলো আছে তাদের মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, তাই তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ঢাকা মেডিকেলের ফ্রিজে জায়গার স্বল্পতা থাকার কারণে সেই লাশগুলো বিভিন্ন মেডিকেলের হাসপাতালের মর্গে রাখা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সেখান থেকে স্বজনরা আসলে তাদের প্রিয়জনকে বা প্রিয় বাবাকে অথবা প্রিয় মাকে খুঁজে নেওয়ার একটা চেষ্টা
থাকবে বা শনাক্ত করার একটা বিষয় থাকবে। সেখানে যদি তারা শনাক্ত করতে না পারেন তাহলে রবিবার থেকে মালিবাগে সিআইডি ল্যাবে সেখানে আসলে স্বজনদের নমুনা সংগ্রহ করা হবে, ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। সেখান থেকে আসলে পরিবারের ডিএনএ সংগ্রহ করে লাশের সাথে মিলিয়ে আসলে তাদের হস্তান্তর করার বিষয়টি করা হবে। এই বিষয়টা আমাদেরকে আসলে মেডিকেলের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে এখন রাত, এই রাতে সময় যতই গড়িয়েছে ততই আসলে স্বজনদের আহাজারি বেড়েছে, সংখ্যা বেড়েছে। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য তারা আসলে অপেক্ষা করেছেন। কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী মিস্টার জাহিদ মালিক আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছেন যে আগুনে দগ্ধ হয়ে যে 9 জন ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক আছেন। 9 জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের চিকিৎসা এবং তাদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। ধন্যবাদ ফয়েজ আপনাকে। ধন্যবাদ। সহকর্মী এসএম ফয়েজ জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা আতঙ্কিত করেছে সব মহলকে। দিনভর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অনেকেই। আবাসিক এলাকায় কেমিক্যালের গোডাউন কেন, কারা এখানে এই ব্যবসার অনুমোদন দিয়েছে, তদারককারী সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। মেয়র সায়েদ খোকন জানিয়েছেন রাসায়নিক কারখানা সরিয়ে নিতে মোবাইল কোর্ট চলছিল। ঘটনার তদন্তের পর দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি এসেছে সরকারের উচ্চ মহল থেকে। 10 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও চকবাজারের বাসিন্দারা সারাটা দিন কাটিয়েছেন উৎকণ্ঠার মধ্যে। কারণ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল আগুনের ভয়াবহতা এত তীব্র ছিল যে এর প্রভাবে আশপাশের অনেক ভবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো সময় নতুন কোনো দুর্ঘটনা হয় কিনা সে আশঙ্কা ছিল তাদের। আগুনে পোড়া স্থানটি দেখতে আসেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। ক্ষতিপূরণের প্রতিশ্রুতির পাশাপাশি তারা দোষ চাপান এখানে যারা ব্যবসা করে আসছিল তাদের ওপর। তদন্তের পর সমুদয় বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। মেয়র মহোদয় আমাদেরকে সহযোগিতা চান, আমরা এই সবগুলোর ব্যবস্থা করতে পারবো যাতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন ক্ষতিপূরণ দিয়ে মানুষের শূন্যতা পূরণ হয় না। তিনি প্রশ্ন তোলেন আবাসিক এলাকায় প্রাণঘাতী রাসায়নিক পদার্থের ব্যবসার অনুমতি যারা দিয়েছে তাদের দায়িত্ববোধ নিয়ে। এখানে মানুষের আবাসিক এলাকা না, এটা কমার্শিয়াল এলাকা, সেটা দেখার জন্য সরকারের স্পেসিফিক ডিপার্টমেন্ট রয়েছে। সেই ডিপার্টমেন্টগুলো এবং সেখানে তাদের সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে গাইডলাইন দেওয়া আছে। তারপরে তারা কতটুকু ইন্সপেকশন করেছে, এদেরকে সেগুলোকে বন্ধ করার জন্য কতটুকু চেষ্টা করেছে, সেটাও আমাদের কাছে দৃশ্যমান কিছু হয়নি। দুপুরের দিকে উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা করে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন ক্ষতিকর এসব কারখানা ও গোডাউন বন্ধে যে মোবাইল কোর্ট চলছিল তা জোরদার করা হবে। আমরা গত সোমবার থেকে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছিলাম, এরই মধ্যে এই ঘটনাটা ঘটেছে। পুরনো ঢাকায় কোনো কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। পুড়ে যাওয়া ওয়াহিদ ম্যানশনের ভেতর থেকে বিকাল 4:30টার দিকে আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশ। যেসব বোতলে দাহ্য পদার্থ ছিল নতুন করে সেগুলো উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে বলে জানান সংশ্লিষ্টরা। স্ট্যান্ড বাই থাকা ফায়ার সার্ভিস পানি দিয়ে এগুলো নিয়ন্ত্রণে আনে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দুই ভাই মোহাম্মদ আলী অপু আর আদরের ভাতিজা আরাফাতকে হারিয়ে পাগল প্রায় জরিনা বেগম আর ভাই এবং ভাতিজার শোকে মুহ্যমান দীপু। রাজধানীর চকবাজারে লাগা আগুনের ঘটনায় হতাহতদের খুঁজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কেউ ডুকরে কাঁদছেন, কেউ বা ফুপিয়ে, কেউ আবার স্বজনদের দিচ্ছেন সান্ত্বনা। স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ, কিন্তু কোনো সান্ত্বনাই থামাতে পারছে না সেই কান্না। আগুন লাগার খবর পেয়ে দুই ভাই আর ভাতিজার খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন জরিনা বেগম। কোনো সান্ত্বনাই তাকে মানাতে পারছিল না। অপর ভাই দীপু তখন জরিনা বেগমকে বাসায় নিয়ে যেতে বলেন স্বজনদের। কিন্তু সকালে মর্গে ভাই মোহাম্মদ আলী অপু আর ভাতিজা আরাফাতের লাশ পেয়ে আহাজারি করতে থাকেন দীপু নিজেই। আমি তো বাইরে যাবো, কালকে বন্ধ, কালা পাঞ্জাবি পিন্ডা গুরুম, শহীদ মিনারে আমার বন্ধু আবার কালা পাঞ্জাবি পিন্ডা দিয়েছে।
আগুনের ঘটনায় সমবয়সী ভাতিজা এনামুলকে খুঁজতে মর্গে যান তুহিন। চকবাজারের সেই এলাকায় থাকতো এনামুল। আগুনে পুড়ে নিহত এনামুলের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে, পড়তেন ঢাকা সিটি কলেজে। মর্গে লাশ পেয়ে স্বজনদের জানাচ্ছিলেন তুহিন। আমি তুহিন কোন এনামুল তো পুড়ে মরে গেছে। এভাবে মর্গে থাকা মরদেহের মাঝে খুঁজে ফিরেন স্বজনদের। যারা শনাক্ত করতে পেরেছেন তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পরিবেশ। আর কত মৃত্যুর পর থামবে এ লাশের মিছিল হয়তো জানা না কেউই। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের হতাহতের ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে বিচার প্রার্থীদের সেবা সহজ করতে আদালতের রায়ে বাংলায় লেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী। রাজধানীর সেগুনবাগিচায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের শুরুতে পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও মন্তব্য করেন। চকবাজারে ব্যাপকভাবে আগুন লাগে, যদিও আগুন নিভানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। প্রায় 30টা আমাদের ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের গাড়ি এবং লোকেরা সেখানে কাজ করে এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সকলেই সেখানে উপস্থিত ছিলেন, প্রশাসনের ছিলেন, সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 70টি জীবন ঝরে গেছে এবং এখন প্রায় 10-15 জন আহত মধ্যে 4-5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এর মাঝে 5-7 জনের অবস্থা অত্যন্ত খুব খারাপ অবস্থা, একটা আশঙ্কাজনক অবস্থা, তাদের চিকিৎসা চলছে। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা হয়তো তাদের দ্রুত চিকিৎসায় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটা আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। শেখ হাসিনা বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির জাতিসত্তাই শুধু নয়, কেড়ে নিতে চেয়েছিল মাতৃভাষা বাংলাও। এখন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ আমাদের ভাষা সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে একটা বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক চক্রান্ত করা হয়। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি চর্চার পরামর্শ দেন শেখ হাসিনা। অনুরোধ জানান আদালতের রায় বাংলায় লেখার। আর ইংরেজি রায় যখন দেয়, সে রায়ে যে কি বলল তাকে নির্ভর করতে হয় তার সাথে যিনি আইনজীবী থাকেন তার উপর। তিনি যা বুঝিয়ে দেবেন সেটাই সে বুঝবে, নিজে পড়ে জানার কোনো সুযোগ তার থাকে না। যার ফলে অনেক সময় তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয় অথবা তাদেরকে একটু অন্যভাবে ব্যবহারও করা হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে পারে, কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বদরুদ্দিন ওমরের একটি লেখার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যে তার লেখাটা কত। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, সরকারের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য বিভিন্নভাবে মানুষের প্রাণহানি ঘটছে। আসলে এই সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে এবং এই ক্ষেত্রে মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে সর্ববেশি আছে। আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের রেসপন্স দায়িত্ব জ্ঞানহীনতার জন্য এবং তাদের অব্যবস্থার কারণে। কারণ রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনা করার কোনো ইচ্ছে তো তাদের নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যে কোনোভাবেই টিকে থাকা।
নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের যদি বিচারের ব্যবস্থা নেওয়া হতো তবে চকবাজারে ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন বিশিষ্টজনরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের এমন মন্তব্য দায় এড়ানোর কৌশল বলে মনে করেন স্থপতি মোবাশ্বের হোসেন। তিনি মনে করেন ঢাকাকে নগর সরকারের হাতে দিয়ে মেয়রকে দায়িত্ব দিলে এ ধরনের দুর্ঘটনা কমবে। নিমতলী অগ্নিকাণ্ডের প্রায় ৮ বছর পর পুরান ঢাকার চকবাজারের উর্দু রোডের চুরিহাট্টা মসজিদ গলিতে নেমে আসে আরেক নিকষ কালো রাত। কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবেই এ ধরনের দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ মিলছে না নগরবাসীর মত সংশ্লিষ্টদের। পুরাতন ঢাকার যদি এই কন্ডিশন যদি চেঞ্জ না হয়, যেখানে রাস্তার প্রবেশ পথ নেই, যেখানে আপনার গাড়ি আসতে পারে না, এখানে দেখা যাচ্ছে সবাই টাকার লোভে বাসা ভাড়া দিচ্ছে অধিক মূল্যে বিজনেসম্যানদের কাছে, কেমিক্যাল বিজনেস লোকদের কাছে, এবং সে বসবাস করতেছে দেখা যাচ্ছে গুলশান বনালীর মতো জায়গায়, কিন্তু মারা যাচ্ছে নিরহ লোক। আজকে আমরা মেয়রের গলা টিপে ধরতে পারতাম ওনার ব্যর্থতার জন্য। তার হাতে কাজ করার কোনো ক্ষমতা নাই, দরজায় সিল দেওয়ার কোনো ক্ষমতা নাই, আনঅথরাইজড বিল্ডিং ভাঙার কোনো ক্ষমতা নাই। তাহলে নগর পিতা আমি বলি কেন? নিমতলীর মতো ঘটনা থেকে শিক্ষা না নেয় এ ধরনের দুর্ঘটনায় আবারও বিপর্যস্ত পুরান ঢাকা। যদি নিমতলীর তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো হতো, আজকে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অলমোস্ট জিরোতে চলে যেত। নিমতলীর তদন্ত বাস্তবায়নে হয় নাই কেন সেটির উপরে একটি বিচার বিভাগীয় তদন্ত করে সেই তদন্তটি পাবলিক করা হোক, এবং যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে উইদাউট আস্কিং এনি কোশ্চেন তাদেরকে জামিন অজামিনযোগ্য হিসাবে জেলখানায় তোলার ব্যবস্থা করা হোক। দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বারবার তদন্তের সরকারি আশ্বাসে ক্ষোভ জানান এই নগর পরিকল্পনাবিদ। দলের জেনারেল সেক্রেটারি সাহেব বলেছে যে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ওনাকে জিজ্ঞেস করি, গতবারের দুর্ঘটনা এর চেয়েও বড় ছিল, সেটিরও নিশ্চয়ই তদন্ত করা হয়েছিল, সেটির সময়ও আমার বর্তমান সরকারি পাওয়ারে ছিলেন। তাহলে সেই তদন্ত রিপোর্ট কে গিলে খেলো? কে বাস্তবায়ন করে নাই? কার বাস্তবায়ন করার দায়িত্ব ছিল? কেন মানুষকে ওয়াশ করার জন্য আবার আপনি তদন্ত করার কথা বলেন? খবরদারি নয়, ঢাকা শহরকে এখনই যথাযথ কর্তৃপক্ষের হাতে দিয়ে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ মন্ত্রী পরিষদ সদস্য এবং ৩ বাহিনীর প্রধানগণ। শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের শহীদদের স্মরণে ২১-এর প্রথম প্রহরেই সমস্ত পথ যেন শহীদ মিনার মুখী। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাত ১২টা ১ মিনিটে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো। এরপর ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। পরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আবারও শহীদ বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। এরপর একে একে মন্ত্রিপরিষদ সদস্য, ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে নিরাপত্তার বেড়াজাল উঠে গেলে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বসাধারণের ঢল নামে শহীদ মিনারে। বছর ঘুরে আবারও এলো শহীদ দিবস। ২১-এর প্রথম প্রহরেই ভাষাকেন্দ্রিক এই জাতিরাষ্ট্রে পুরো জাতি স্মরণ করছে সে শহীদদের। তবে এখনও উচ্চ শিক্ষা বা উচ্চ আদালতের মতো সর্বস্তরে বাংলার প্রচলন করতে যেতে হবে আরও অনেক দূর। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি উর্দুকে নয় বাংলাকে রাষ্ট্রভাষা করতে রাজপথে লাখো মানুষ। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ। ভাষার জন্য রক্ত দিয়ে ইতিহাসে ঠাঁই করে নিল বাঙালিরা। আদায় হলো ভাষার অধিকার। দেশ ছাড়িয়ে বাংলা এখন মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক ভাষার। ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলাদেশের জন্য গৌরব উজ্জ্বল দিন, নিজের মাতৃভাষা রক্ষায় রক্ত ঝরাবার দিন।
এদিন যেমন ভাষার অধিকার আদায় হয়েছে, তেমনি সূচিত হয়েছে স্বাধীনতা আনবার আন্দোলনের। 1948 থেকে 52 সাল পর্যন্ত ভাষার অধিকার আদায়ে রাজপথে থাকা একজন সাবেক বিচারপতি কাজী এবাদুল হক শোনালেন ভাষা আন্দোলনের সফলতার কথা। 21 ফেব্রুয়ারির প্রেক্ষাপটটা হলো বাংলা ভাষা এবং বাঙালিদের সংস্কৃতিকে অস্বীকার করার বিরুদ্ধে প্রতিবাদ। এখন বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে একটা দেখা যাচ্ছে সর্বস্তরে বাংলা প্রচলনের যে দাবিটা 21 ফেব্রুয়ারি ছিল, সেটা যেন পিছিয়ে গেছে। যদিও সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে। ছোটবেলায় যখন আমরা ভাষা আন্দোলন করেছি তখন বাংলা মাধ্যমে লেখাপড়া হতো, এখন ইংরেজি মাধ্যমে লেখাপড়া শুরু হয়ে গেছে। এটা প্রয়োজনীয়তার নিরিখে হচ্ছে, তবে বাংলাকে অবহেলা করা ঠিক হচ্ছে না। আমরা মনে করি বাংলা আরও প্রাধান্য দেওয়া উচিত। ভাষা আন্দোলনের অগ্রপথে অবদান ছিল নারীদেরও। 52-এর উত্তাল ফেব্রুয়ারিতে ভাষার অধিকার আদায়ে রাজপথে থাকা নারীদের একজন শরীফা খাতুন বললেন, দেশ ছাড়িয়ে বাংলা এখন আন্তর্জাতিক ভাষা, এটাই গৌরবের। আমাদের মনে পাকিস্তানের দুই অংশের বৈষম্যটা আমরা তখন বুঝতে পারলাম। এটা বুঝতে পেরে বাঙালির ভিতরে একটা চেতনা হলো যে এই দেশের মধ্যে আমাদের থাকা যাবে না। সেই আমাদের স্বাধীনতা হওয়ার মন্ত্রের বীজটা ভাষা আন্দোলন ভিতরে নিহিত ছিল। একটা আমাদের বড় অসুবিধা আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলায় যে সমস্ত গবেষণা আমাদের হচ্ছে, মৌলিক গবেষণা হচ্ছে, তার ফলাফলগুলো যদি বাংলায় আমরা প্রকাশ করি তাহলে আমাদের মাতৃভাষা বা বাংলা ভাষা বিদেশের চাহিদা হবে। তারা বললেন, শুধু শহীদ বেদিতে ফুল দিলেই হবে না, সর্বস্তরে বাংলার ব্যবহার আরো বাড়াতে হবে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, এরপর ফিরে এসে থাকছে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় 3 জার্মান সাংবাদিক সহ 6 জন আহত, সাংবাদিকদের ক্যামেরা এবং কাগজপত্র ছিনতাই। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক শহীদ দিবস এবং মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। সরকারি হাসপাতালে সমস্ত চিকিৎসাই সরকারিভাবে দেওয়া হয়, সেখানে রোগীদের তেমন কোনো খরচ বহন করতে হয় না। এর আগেও যত রোগী এসেছিল সরকার বহন করেছে খরচ, রোগীরা কোনো বহন করতে হয়নি, এবারও তাই হবে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় 3 জার্মান সাংবাদিক সহ 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প 1 ইস্টের লম্বাশিয়া বাজারে ঘটনা ঘটে। কক্সবাজারের পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প 4 এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ করে শেষে ফেরার পথে লম্বাশিয়া বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছিলেন। এ সময় সাংবাদিকদের উপর হামলা চালায় কয়েকজন রোহিঙ্গা। এই সময় তাদের গাড়িও ভাঙচুর করে তারা। হামলাকারীরা বিদেশিদের সাথে থাকা ক্যামেরা ও কাগজপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে জাকির হোসেন নামে এক পুলিশ সদস্যও আহত হন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সেই জনস্রোত গিয়ে মেশে অমর 21শে বই মেলায়। সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা গেছে মেলায়। দুপুরের পর ভিড় আরও বাড়তে থাকে। এদিন মেলায় দর্শনার্থী বেশি থাকলেও বই বিক্রি কম। ছুটির দিন হওয়ায় অনেকেই বই মেলায় ঘুরতে এসেছেন বলে জানিয়েছেন প্রকাশকরা। তখন দুপুরও হয়নি, কিন্তু বইমেলামুখী মানুষের স্রোত চোখে পড়ার মতো। বিকেল হতেই বইমেলায় উপচে পড়া ভিড়। আজকে একটা বিশেষ দিন, 21 ফেব্রুয়ারি, এর জন্য বন্ধু বান্ধবদের সাথে আসছি মেলায়, বই কিনলাম। বই মেলায় কিছু প্রিয় বই কিনবো। লতিফুল ইসলাম শিবলি আমার প্রিয় লেখক, এবং হুমায়ুন আহমেদ। ভালো রাইটারদের বই
কেনার জন্য আসছি, তাদের বই দেখতেছি। কিছু বই কিনবো প্রিয় লেখকের, এই বাচ্চাদেরকে কিনে দিব, তারপর ঘুরে ফিরে বাসায় চলে যাব। বইয়ের মেলা যে আনন্দটা উপভোগ করি। শহীদ মিনারে আসছি, শহীদ মিনারে একটু ঘুরবো, তার সাথে বইটই দেখবো একটু। আমি কলকাতা ইউনিভার্সিটিতে পড়ি। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে আসা হচ্ছে এই বইমেলার জন্যে। বিশেষ দিন হয় শিশুদের উপস্থিতিও বেশি দেখা যায় মেলায়। বই পড়তে আমার অনেক ভালো লাগে, আমার একটা প্রিয় শখ। বই দেখি, যদি ভালো পাই তাহলে কিনবো। আমি মেলায় আসছি কিছু বাবার সাথে কিছু বই কিনবো, যে বইগুলো পছন্দ। লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় অনেক তারকা লেখককে দেখা যায় নিজের বইয়ের প্রচারে। ভালোবাসার দুঃখবিলাস এবং কেউ ভালোবাসেনি উপন্যাস দুটোই কমপ্লিটলি মানুষের জীবনের যেই ভালোবাসা এবং প্রেম নিয়ে যে অনুভূতি, সেই অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে মানুষের জীবন নিয়ে দুটো বই। কিছু প্রেমের গল্প পাবে, কিছু সিরিয়াল কবিতা পাবে। এটা আসলে প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। এটা আমার 4র্থ বই। আশা করি এই বইয়ের মাধ্যমে আমি আমার সমাজের সমস্যাগুলোকে তুলে ধরতে পেরেছি। যতটা সম্ভব সেল হওয়ার কথা আসলে অতটা সম্ভব সেল হচ্ছে না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই নিচিচা, ঢাকা মহানগর উত্তর। সকালে উত্তরা পাসপোর্ট অফিসের পাশে আয়োজিত ক্যাম্পে দুস্থরা চিকিৎসা সেবা নেন। এ সময় তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। এতে সংগঠনের চেয়ারম্যান যুবরাজ খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ডাক্তার মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সঠিক চিকিৎসা পাওয়ার দাবিতে আন্দোলন করছে সংগঠনটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিমঘর চত্বরে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে কোমর ও বাত ব্যথা রোগীদের সচেতনতামূলক কর্মশালা হয়েছে। কালিয়াকৈরে চন্দ্রশিল্পী কুঞ্জে মডার্ন ওয়ান স্টপ আর্থারাইটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালায় রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় কোমর ও বাত ব্যথা নিয়ে ডাক্তার ও রোগীদের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। আগামী 16 মার্চ বাংলাদেশ মানবাধিকার কমিশন BHRCর কনভেনশন সফল করার লক্ষ্যে সমন্বয় সভা করেছে BHRCর সদর দপ্তর। দপ্তরের ডেপুটি গভর্নর আখতারুজ্জামান বাবুলের উপস্থাপনায় সংগঠনের গভর্নর সাইমুম রেজা পিয়াসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন BHRCর প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল ডক্টর সাইফুল ইসলাম দিলদার, ঢাকা মহানগরের গভর্নর সেকান্দার আলী জাহিদ, ডক্টর আনোয়ার ফরাজি ইমন, হারুনুর রশিদ, মোস্তাক আহমেদ ভুঁইয়া, সৈয়দ আজমল হক, ডাক্তার মোক্তার হোসেন সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন শহীদ মিনার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। এতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি নুরুল আফসাদ চৌধুরী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সকলেই তাদের প্রতি চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এবং কেমিক্যাল গোডাউন অপসারণের দাবিতে মোমবাতি প্রজ্বলন হয়েছে ঝিনাইদহে। মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সন্ধ্যায় এ কর্মসূচি পালন করে। সেই ব্যবস্থা ভাষা শহীদদের স্মরণে 1 লাখ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেছে নড়াইলবাসী। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব মাঠে মোমবাতি প্রজ্বলন উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদে শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে ঠাকুরগাঁও পৌর বিএনপি। বিকালে পৌর কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতায় 5টি বিভাগে মোট 300 ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা। নিজেদের তৈরি কলাগাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা। পরে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। নতুন মডেলের বাস উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে সাভারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন শ্যামলী পরিবহনের কর্ণধার দীনেশ কুমার ও ক্লাসিক পরিবহনের চেয়ারম্যান আইনাল হক। জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ললাটি গ্রামের পরান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে আগুনে পুড়েছে 11টি ঝুটের গুদাম। এতে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গুদাম মালিকদের। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে বাংলাদেশে পাচারকালে 1 লাখ পিস ইয়াবা ও ফিশিং ট্রলার সহ 11 জনকে আটক করেছে কোস্টগার্ড। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যে থাকবে। রাজধানী চকবাজারের আগুনে পুড়ে যাওয়া ব্যাপক হতাহতের ঘটনাটি গুরুত্ব সহকারে প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। দিল্লিতে শুটিং বিশ্বকাপে ফাইনাল খেলার লক্ষ্য বাংলাদেশের। দেশি কোচদের অধীনে চ্যালেঞ্জ নিচ্ছে ফেডারেশন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদ। শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাজধানীর চকবাজারের আগুনে পুড়ে ব্যাপক হতাহতের ঘটনাটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে বিশ্ব মিডিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির অনলাইনে দিনভর প্রধান শিরোনাম ছিল চকবাজারের আগুন। তাদের শিরোনাম, ঢাকার ঐতিহাসিক এলাকায় ভয়াবহ আগুন। এতে অন্তত 78 জনের মৃত্যু হয়েছে বলে তাদের খবরে প্রকাশ করেছে বিবিসি। তারা বলছে, আবাসিক এলাকার নিচতলার রাসায়নিক গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবরটি প্রধান শিরোনামে রাখে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও। বাংলাদেশের রাজধানী ঢাকার পুরনো অংশে ভয়াবহ আগুনে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে, এমন শিরোনাম করেছে আল জাজিরা। তাদের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবরটি গুরুত্বের সাথে ছেপেছে সিএনএনও। এতে 70 জনের মৃত্যুর খবর দিয়েছে তারা। রয়টার্স লিখেছে, বাংলাদেশে ভবনে আগুন, 70 জন নিহত হয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। সময়ের সাথে ছবি এবং তথ্য দিয়ে চকবাজারের ভয়াবহ আগুনের খবরটি প্রচার করেছে বার্তা সংস্থা এপিটিএন। এছাড়া মিরর, ইয়াহু নিউজ, দ্য কুইন্ট, গার্ডিয়ান নিউজ, এনডিটিভি এবং টেলিগ্রাফের মতো সংবাদ মাধ্যমগুলো খবরটি যাবার আগে দেখে নেব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার। রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় 70 জনের মরদেহ উদ্ধার, আহত অর্ধশতাধিক, শনাক্ত 40 মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, ঢাকা মেডিকেলের স্বজনদের আহাজারি। চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক এবং সহমর্মিতা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারের দায়িত্বহীনতার কারণে প্রাণহানি ঘটছে, অভিযোগ মির্জা ফখরুলের। নিমতলির অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার হলে এড়ানো যেত চকবাজারে দুর্ঘটনা, ধারণা বিশ্লেষকদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বসাধারণের ঢল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 1:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।